আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহিদ তাসনিম আক্তার। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। রেগুলার ব্যাচের জন্য আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, আমাদের জার্নিটা হচ্ছে এমআরসিএস পার্ট এ নিয়ে, যেটা এখন আসলে খুবই ফেমাস বা হচ্ছে আমাদের সার্জন যারা আমরা ইন্টারন্যাশনাল ডিগ্রির একটা আহ, মানে প্ল্যান আছে, যাদেরকে আমরা চাই যে আমরা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিব, তাদের জন্য একটা খুবই প্রয়োজনীয় ডিগ্রি হচ্ছে এমআরসিএস। বিশেষ করে আমরা সবাই চাই যে আমরা যাতে ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি আমাদের নামের শেষে শুরু করতে পারি বা আমাদের নামের নিচে থাকে। যার কারণেই হচ্ছে আমাদের এই এমআরসিএস ডিগ্রিটার প্রতি আগ্রহ। আর প্লাস এই এমআরসিএস ডিগ্রি ছাড়া আপনি যদি বাইরের আরেকটা স্পেশালিস্ট ডিগ্রি আপনার নামের নিচে অ্যাড করতে চান এফআরসিএস, আপনি এমআরসিএস ছাড়া সেটা আসলে অ্যাচিভ করতে পারবেন না। আপনার প্রিরিকুইজিট হচ্ছে এমআরসিএস। এবং প্ল্যাব যেমন একটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে এন্ট্রি করার একটা স্কোপ, এমআরসিএস ঠিক অনেকটা, মানে অনেকটা না, মানে সেভাবেই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার লাইসেন্সিং এক্সাম হিসেবে কাজ করবে। এবং এমআরসিএস জিকে থ্রুতে সাথে করে আপনি রেজিস্ট্রেশন নিয়ে, জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে বা ওদের কান্ট্রি রেজিস্ট্রেশন নিয়ে আপনি ওই দেশে হচ্ছে সার্জন হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারবেন। এখন এই ডিগ্রিটা আসলে কি? ডিগ্রিটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস এর ডিগ্রি, যেটা গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের পক্ষ থেকে দেওয়া হয়। এবং এটা চারটা কলেজের আন্ডারে দেওয়া হয়, যেটা রয়্যাল কলেজ অফ এডিনবার্গ, রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড, রয়্যাল কলেজ অফ গ্লাসগো সার্জন এমার্সিস গ্লাসগো এবং রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড। এই চারটা কলেজের পক্ষ থেকে আসলে এই ডিগ্রিটা আমাদেরকে অ্যাওয়ার্ড করা হয়। এবং আপনি পেপার ওয়ান বা এমার্সিস পার্ট এ যে কোনো কলেজের আন্ডারে দিতে পারেন, এবং পেপার টু যেটা এমার্সিস পার্ট বি, যেটা সেটা আপনি যেই কলেজের আন্ডারে দিবেন সেই কলেজের আন্ডারেই আপনার হচ্ছে সার্টিফিকেটটা বা আপনার রেজিস্ট্রেশনটা সেটা সেই কলেজের আন্ডারেই হবে। এখন কথা হচ্ছে ডিগ্রিটা আপনি কেন দিবেন। প্রথমে আমি যেটা বললাম যে আমাদের সবারই একটা ইচ্ছা থাকে ইন্টারন্যাশনাল সার্জন হওয়ার বা ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি আমাদের নামের নিচে রাখার। যার কারণে হচ্ছে প্রথম কথা এমআরসিএস এর। এবং রিসেন্ট যদিও একটা ব্যাপার আছে যে হচ্ছে বিশেষ করে ইউকে খুব একটা বেশি বাইরের কান্ট্রি থেকে ডক্টর নিতে চাচ্ছে না, তারপরও হচ্ছে ওদের দেশে ঢোকার একটা অনেক বড় সুযোগ হচ্ছে এমআরসিএস। প্লাস এমআরসিএস ডিগ্রি থাকলে আপনি কিন্তু মিডল ইস্টার্ন কান্ট্রিতে এটা খুবই ওয়েল রিকগনাইজড একটা ডিগ্রি, খুব ইজিলি ওখানে এন্ট্রি করতে পারবেন থ্রু এমআরসিএস। যদিও ওদের লাইসেন্সিং এক্সামটা আলাদা, সেটা আপনাকে দিতেই হবে, তারপরে এমআরসিএস ডিগ্রি থাকলে আপনি ইজিলি সেখানে কনসালটেন্ট লেভেলে জবে ঢুকে যেতে পারবেন ইজিলি। যার কারণে আসলে এই ডিগ্রিটার প্রতি আমাদের এত মানে ভালোবাসা বলেন, ইচ্ছা বলেন, বা ডিগ্রিটা আমরা কেন নিচ্ছি বা আপনারা যারা আমাদের সাথে আছেন কেন আমাদের সাথে জয়েন করেছেন। এখন আপনাদের সাথে একটু রাফ আমি বলবো কিভাবে কি করতে হবে বা কি কি টপিক আছে বা সিলেবাসটা কতটুকু, আর আপনারা কিভাবে ক্লাস করবেন। এমআরসিএস পার্ট এই পরীক্ষাটা দুইটা পেপারে ভাগ করা হয়, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ানে টোটাল আমাদের জন্য আছে 180 মার্কস। আপনি 180 মার্কস এর মধ্যে পরীক্ষা দিবেন। এই 180 মার্কস এর জন্য আপনার হাতে সময় আছে 3 ঘন্টা, মানে প্রতিটা কোশ্চেনের জন্য আপনি সময় পাবেন 1 মিনিট করে। এবং এই সময়টাতে আসলে আপনার এই পেপার ওয়ানে আমাদের টপিক গুলো থাকে সবই বেসিক। বেসিক বলতে কোনগুলো? যেমন হচ্ছে আমাদের অ্যানাটমি। আমাদের 180 মার্কস এর মধ্যে 75 কোশ্চেন থাকবে অ্যানাটমিতে। মানে আপনার টোটাল প্রিপারেশনের পেপার ওয়ান এর 50% মার্কস কিন্তু আমাদের অ্যানাটমি থেকে আসতেছে। যার কারণে প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে অ্যানাটমিতে যেহেতু 50%-এর মতো মার্কস আছে, আপনার প্রিপারেশনের টাইমের 50% মতো সময় কিন্তু আপনাকে অ্যানাটমিতে দিতে হবে, অথবা রিভিশনের 50%-এর মতো সময় আপনাকে অ্যানাটমিতে দিতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং অ্যানাটমির মধ্যে থেকে বিভিন্ন ভাবে ওদের একটু ভাগ করা আছে, যেমন অ্যাবডোমেন থেকে 15টা কোশ্চেন থাকে, পেলভিস থেকে 4টা কোশ্চেন থাকে, পেরিনিয়াম থেকে 2টা থাকে, লিম্স থেকে 15টা থাকে। এটা হচ্ছে একটা মোটামুটি এভারেজ সিলেবাস ওরা ফলো করে। কোনো কোনো ডায়েটে একটু এদিক থেকে সেদিক হয়, কখনো বেশি কোশ্চেন থাকে, কখনো কম কোশ্চেন থাকে, বাট ওভারঅল পুরো ব্যাপারটা হচ্ছে এরকমই একটা সিলেবাস বা সিকোয়েন্স ওরা ফলো করে প্রতি বছর। এরপরে আমাদের যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি থেকে টোটাল ওরা 48 কোশ্চেন দেয়। এবং এই ফিজিওলজির মধ্যে আমরা দেশীয় পরীক্ষাগুলো যেটা হচ্ছে সিপিএস বা এমএস, এসের জন্য আমরা সিরিয়াসের জন্য যখন প্রিপারেশন নেই, ফিজিওলজি যেমন একটু মলিকুলার লেভেলের ভিতর থেকে আসে, মানে অনেক ভিতর থেকে আমাদের অনেক কিছু পড়তে হয়, ভাস্ট থিওরি পড়তে হয়। এমআরসিএস এর একটা অন্যতম সুবিধা হচ্ছে এরা ওই ভাস্ট লেভেলের দিকে যায় না। এরাদের ফিজিওলজি আমাদের, আমরা যেহেতু সার্জন, আমাদের সার্জারি রিলেটেড আমাদের যে সকল ডিজিজ বা অর্গান সিস্টেমের যে সকল ব্যাপারগুলো হ্যাম্পার হয়, ওরা সে সকল ব্যাপার নিয়ে কাজ করে। যেমন জেনারেল ফিজিওলজিক্যাল প্রিন্সিপালের মধ্যে আপনাকে শুধুমাত্র আমাদের এই
এখন নর্মাল হোমোস্টেসিস আপনাকে সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এছাড়া আপনাকে সব সম্পর্কে খুব সুন্দর একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মোরালেস সবগুলো টপিক মিলে এখান থেকে 45 মার্কস হচ্ছে কোশ্চেনটা থাকে, মানে অ্যান্সার থাকে। আপনার অ্যান্সার করতে হয়, এবং আপনি বুঝতে পারছেন যে অ্যানাটমির পরে সবচেয়ে বেশি আপনাকে পড়তে হবে বা আপনাকে ধারণা রাখতে হবে বা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে ফর এই ফিজিওলজি থেকে। আপনি ফিজিওলজি যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আপনি এখানে কোশ্চেন গুলো কোনোটাতে আটকাবেন না, কারণ ফিজিওলজিক্যাল কোশ্চেন গুলো ইউজালি ইজি হয়। এর পরবর্তী যে টপিক সেটা থাকে হচ্ছে আমাদের প্যাথোলজি, এবং প্যাথোলজি হচ্ছে 37 কোশ্চেন। এবং দেখেন এখানে খেয়াল করে দেখেন সামনে সুন্দর করে একটা কথা বলা দেওয়া আছে, এটা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি। সার্জিক্যাল প্যাথোলজি মানে কি? মানে আমাদের ভাস্ট প্যাথোলজি সমস্ত কিছু আমাদের পড়তে হবে না এখানে, বরঞ্চ আমাদের যে সকল সার্জিক্যাল ডিজিজ আছে তার সাথে রিলেটেড প্যাথোলজিক্যাল পোর্শনটুকুই আমাদের পড়তে হবে। এবং বডির যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেমের যে সকল ডিজিজ গুলো হয় যেগুলো সার্জিক্যাল, সেই সকল ডিজিজ গুলার প্যাথোলজিক্যাল পোর্শন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এতটুকু যদি আমরা ধারণা রাখতে পারি তাহলেই হচ্ছে আমাদের এই প্যাথোলজি থেকে যে 37 কোশ্চেন থাকে সেটা খুব ইজিলি অ্যান্সার করা পসিবল। এখানে জেনারেল প্যাথোলজিক্যাল কিছু প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসে, যেমন হচ্ছে হ্যাপাট্রফি, হ্যাপাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। প্লাস ইমিউনোলজি থেকে আমাদের ইমিউনোগ্লোবিন রিলেটেড কিছু কোশ্চেন থাকে, হাইপার সেন্সিটিভিটি রিলেটেড কোশ্চেন থাকে যেগুলো আমরা অহরহ ফেস করি। হেমাটোলজি থেকে হচ্ছে আমাদের কিছু হেমাটোলজিক্যাল ডিজিজ যেগুলো ব্লিডিং ডিসঅর্ডার। সব হেমাটোলজিক্যাল ডিজিজ আমাদের সার্জনদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য আমাদের অ্যানামিনের ব্যাপারটা বা হচ্ছে আমাদের লিম্ফোমা বা হচ্ছে এই ব্লিডিং ডিসঅর্ডার, এগুলো আমাদের যেহেতু রিলেটেড আমাদের ফেস করতে হয়, সেগুলো রিলেটেড কিছু কোশ্চেন থাকে। এইখান থেকে মানে মোট কথা আপনাকে আপনার সার্জারি রিলেটেড যতগুলো প্যাথোলজিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা আমাদের রাখতে হবে। এছাড়াও আমাদের ফার্মাকোলজি থেকে মোরলেস 6টা থেকে 8টা কোশ্চেন থাকে। মাইক্রোবায়োলজি থেকে হচ্ছে 7টা বা 10টা কোশ্চেনও থাকে একটু। ইমেজিং থাকে 4টা থেকে 5টা ইমেজিং থাকে। এই ইমেজিং বলতে সাধারণত আমাদের কি বোঝায়? ইমেজিং বলতে ওরা একটা এক্স রে দিয়ে দেয় বা একটা ইসিজি দিয়ে দেয়, বা হচ্ছে আমাদের হেড সিটির একটা ফিল্ম দেয় অনেকটা অস্পির মতো, আপনাকে ওখান থেকে ডায়াগনোসিস করতে হয় যে আসলে ফিল্মটাতে কি বলছেন। ডাটার ইন্টারপ্রিটেশন এবং অডিট রিলেটেড 3টা কোশ্চেন থাকে এখানে। আর এই যে আমাদের ফার্মাকোলজি থেকে যে 8টা কোশ্চেন থাকে, এই ফার্মাকোলজি থেকে কোশ্চেন গুলো মূলত আমাদের অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে আমাদের পেইন কিলার বা হচ্ছে কিছু ব্লাড থিনার্স রিলেটেড কোশ্চেনই আমাদের বেশি থাকে। মানে আপনি যেগুলো মোট কথা আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে আমরা ফেস করবো যে সকল ফার্মাকোলজিক্যাল প্রিন্সিপাল, সেগুলোই লাগে। আমাদের জেনারেল ফার্মাকোলজিক্যাল প্রিন্সিপাল যেগুলো, ওগুলো সম্পর্কে খুব একটা ডিটেলস কোশ্চেন আসে না। সিস্টেম ফার্মাকোলজি থেকে কোশ্চেন একটু রিলেটিভলি বেশি আসে। এই হচ্ছে ওভারঅল আমাদের পেপার 1 রিলেটেড কথাবার্তা বা ডিসকাশন। এরপরে চলে আসে আমাদের আসলে পেপার 2 তে। পেপার 2 যেটা, সেখানে থাকে টোটাল 120 মার্কস, যার জন্য আপনি সময় পাবেন 2 ঘন্টা প্রতিটা কোশ্চেনের জন্য। এখানেও আপনি সময় পাবেন 1 মিনিট করে। এখন এই যে আমাদের পেপার টুর জন্য মানে রিলেটিভলি একটু পড়তে হয়, কারণ বেশি পড়তে হয় কোনখানে, এই যে এখানে 45 কোশ্চেন থাকে। কমন কিছু কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড সার্জিক্যাল কন্ডিশন রিলেটেড কিছু কোশ্চেন থাকে 45 মার্কসের। এই 45 মার্কসের কোশ্চেনের জন্য আপনার বডির প্রায় হচ্ছে 8টা 10টা সিস্টেম সম্পর্কে আপনাকে পড়তে হবে। এইখানে এই 45 মার্কসের অ্যান্সার করার জন্য এই 8টা 10টা সিস্টেম পড়া এখানে আসলে আমাদেরকে একটু বেশি দিতে হয়। কারণ এই 8টা 10টা সিস্টেম পুরাটা আপনাকে ডিটেলস পড়তে হবে, সার্জিক্যাল ডিজিজ গুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কোন সিনারিওতে কোন ডিজিজ ইন্ডিকেট করে সেই ডিজিজের আপনি ইনিশিয়াল ইনভেস্টিগেশন, বেসিক ইনভেস্টিগেশন, ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, এর মধ্যে আপনার বেস্ট ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট সবকিছু সম্পর্কে আপনাকে খুব ভালো আইডিয়া রাখতে হবে। যার কারণে এই 45 মার্কসের জন্য আসলে আমাদের অনেক ভালো একটা প্রিপারেশন প্রয়োজন হয়। এরপরে সবচেয়ে বেশি মার্কস আসে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট নিয়ে, মানে আপনি একটা পেশেন্টকে প্রি অপ ওটির জন্য কিভাবে রেডি করবেন, কি কি ইনভেস্টিগেশন দিবেন, কিভাবে তাকে হচ্ছে ইম্প্রোভাইজ করবেন তার কোমরবিডিটিস গুলো, এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে সেই পেশেন্টের কোনো ধরনের কোনো অসুবিধা হলে বা ইমিডিয়েট কোনো সার্জিক্যাল প্রবলেম হলে সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এ সকল নিয়ে আমাদের এই পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট। এখান থেকে আসে টোটাল 35 কোশ্চেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেখান থেকে আমাদের বারবার প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেটা হচ্ছে ট্রমা। সেখান থেকে টোটাল আবার 30 কোশ্চেন থাকে। এখন আপনি যদি খেয়াল করেন যে পেপার 2 তে আমাদের কোশ্চেন আসে টোটাল 120। এই 120 কোশ্চেনের মধ্যে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট এবং ট্রমা শুধুমাত্র এই দুইটা টপিক থেকে কোশ্চেন প্রায় 65 এর মতো, 65 থেকে 70, মানে 50%-এর বেশি কোশ্চেন থাকছে এই দুটো টপিক থেকে।
তার মানে আপনি যখন পরীক্ষার সময় পড়বেন বা আপনার হাতে সময় কম, আপনি রিভাইজ করতে যাবেন, তখন যদি আপনি হচ্ছে পেরিওপার্টিক ম্যানেজমেন্ট এবং তোমার মানে পোর্শন থেকে আপনি কোশ্চেন গুলো বারবার রিভিশন দেন বা পড়েন বা এই জায়গাটাতে বেশি জোর দেন, আপনার কিন্তু পেপার টু এরও আবার 50% প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই কারণেই হচ্ছে পেরিওপার্টিক ম্যানেজমেন্ট এবং টমার গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, আমাদের পেডিয়াট্রিক সার্জারি থেকে 7টা থেকে 8টা কোশ্চেন থাকে এবং মেডিকো লিগাল অ্যাসপেক্ট বা মেডিকেল প্র্যাকটিস রিলেটেড কিছু কোশ্চেন আমাদের এখানে থাকে। মোটামুটি এই হচ্ছে আমাদের পেপার টু। তাহলে আমরা পেপার ওয়ান এবং পেপার টু সম্পর্কে শুনলাম, পেপার ওয়ান এবং পেপার টু সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এবং আমাদের এই পেপার ওয়ান পেপার টু সিলেবাসের মধ্যে কোন কোন জায়গাতে আমাদের বেশি জোর দিতে হবে বা কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, সেটা কিন্তু আমরা একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছি। এখন আসি, আমরা পড়বো কি, কোথা থেকে পড়বো। ওভারঅল আমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ইমার্সিস পার্টের জন্য আমাদের হাতে আছে ইএমআরসিস, রিকল বা ফরফিয়ার শিট। এই তিনটা জিনিসই আসলে ইম্পর্টেন্ট। এখন ইএমআরসিস জিনিসটা কি? ইএমআরসিএস জিনিসটা হলো সেটা আমাদের একটা কোশ্চেন ব্যাংক, এমআরসিএস এর রিলেটেড কিছু কোশ্চেন ব্যাংক, এবং এখানে আমাদের 2200 2200টা অথবা 2400টার মতো কোশ্চেন আছে। সবই হচ্ছে আমাদের এমআরসিএস পার্ট এ স্টাইলে, এবং ওখান থেকে কোশ্চেন গুলো আপনি যদি সলভ করেন, আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে যে মেইন পরীক্ষাতে আপনি ঠিক কোন ধরনের কোশ্চেন ফেস করবেন। প্লাস এই কোশ্চেন গুলোর নিচে ওরা একটা থিওরিক্যাল পোর্শন দিয়ে দেয়, সেগুলো সাধারণত বিশেষ করে হচ্ছে পেপার টু এর জন্য খুব হেল্পফুল হয় থিওরিক্যাল পোর্শনটা ওখান থেকে পড়া। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, ইএমআরসিএস এর গুরুত্বটা এখানে। কিন্তু আমি আবারও বলে দিই, ইএমআরসিএস কে কিন্তু আপনি বা আমরা কেউ হচ্ছে হুবহু কোশ্চেন কমন পাই না। ইএমআরসিস একটা স্টাডি ম্যাটেরিয়াল যেটা থিওরি পোর্শন আপনাকে অ্যান্সার করতে হেল্প করবে, কোশ্চেন আপনাকে ধারণা দিবে, কিন্তু আপনি মেইন পরীক্ষাতে হুবহু ইএমআরসিস থেকে কমন পাবেন না, বড় একটা ধারণা পাবেন। এই জন্য আমি বলি ইএমআরসিএস টা সবার একবার বা দুইবার সলভ করা উচিত। দুইবারের বেশি প্রয়োজন নেই, কিন্তু দুইবার আপনার ইএমআরসিএস সলভ করলে একটা ভালো আইডিয়া পাবেন। থিওরি গুলো বারবার আপনাকে পড়তে হবে, কিছু কিছু শর্টকাট পয়েন্ট আছে সেগুলো সম্পর্কে আপনাকে ভালো ভালো ধারণা রাখতে হবে। এমআরসিএস এর সবচাইতে ইম্পর্টেন্ট বা হচ্ছে ট্রাম্প কার্ড যেটা, সেটা হচ্ছে রিকোর্স। আপনি যত বেশি রিকোর্স সলভ করবেন তত আপনার প্রিপারেশনটা সলিড হবে, যত বেশি রিকোর্স আপনি বুঝে সলভ করবেন তত আপনার প্রিপারেশনটা বেশি সলিড হবে। আপনাকে প্রতিটা রিকোর্স এর প্রতিটা কোশ্চেনের আপনার কনসেপশন খুব ভালো রাখতে হবে, আপনাকে ধারণা ভালো রাখতে হবে কোন প্রতিটা স্টেপ, কোনটা কেন হলো কোনটা কেন হলো না, আপনাকে এভাবে বুঝে প্রতিটা কোশ্চেনের আনসার করতে হবে। আপনি যদি প্রতিটা স্টেপ ধরে ধরে বুঝে বুঝে আপনি অ্যান্সার গুলো পড়েন এই রিকল সলভ করতে গিয়ে, তাহলে এমআরসিএস পরীক্ষাতে আপনি কোথাও আটকাবেন না। এই রিকোর্স গুলোর প্রয়োজনীয়তা এখানেই। তার মানে আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা সেটা কিন্তু হচ্ছে রিকলস। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন মানুষ যত বেশি রিকলস এ দক্ষতা অর্জন করবে, তার জন্য পরীক্ষাটা পাশ করাটা তত বেশি ইজিয়ার হবে। এরপরে যে টপিক সেটা হচ্ছে ফৌজিয়া শীট। ফৌজিয়া শীট জিনিসটা কি? সেটা হচ্ছে 2016 সালের দিকে এমআরসিএস কোশ্চেনটা মনে হয় ফাঁস হয়ে যায়। এই ফাঁস হয়ে যাওয়া এমআরসিএস এর কোশ্চেনটাই হচ্ছে আসলে ফৌজিয়া শীট। প্রতি বছর দেখা যায় যে এমআরসিএস এর যে এই যে ফৌজিয়া শীট থেকে 4টা থেকে 5টা বা 6টা কোশ্চেন ওরা হুবহু তুলে দেয়, প্রতি বছরই হুবহু তুলে দেয়। এবং এখানে যে টপিক গুলো ওগুলোতে ইম্পর্টেন্ট টপিক, এবং সেই টপিকের উপর ভিত্তি করে কোশ্চেন তো আসেই, প্রায় 15টা 20টার মতো কোশ্চেন টপিক রিলেটেড থাকে, এবং 4টা থেকে 5টা কোশ্চেন ওরা প্রতি বছরই হুবহু তুলে দেয়। তার মানে বুঝতে পারছেন ফজিয়া শিটের ইম্পর্টেন্সটা কতটুকু। ফজিয়া শিট আপনারা পড়বেন, 2 থেকে 3বার পড়বেন, বিশেষ করে পরীক্ষার আগে একবার ভালো মতো দেখে যাবেন যাতে আপনার ভালো ধারণা থাকে ফজিয়া শিট সম্পর্কে। এছাড়া কিছু বেসিক্স বুকস আছে, বেসিক বুকস বলতে আমাদের রাফটেরি আছে। রাফটেরি যদি আপনি পড়েন বেসিক সায়েন্সের জন্য, আপনার ভালো ধারণা হবে অ্যানাটমি ফিজিওলজি মানে এমআরসিএস রিলেটেড, এটা পড়তে পারেন, এগুলো অপশনাল। আর কিছু নাইস গাইডলাইন আছে, নাইস গাইডলাইন গুলো হচ্ছে ওদের দেশে যেহেতু ওরা সবসময় একটা ফিক্স গাইডলাইনের মধ্যে চলে, আপনি অনলাইনে পাবেন, এবং আমাদের জেনেসিসে যখন আমাদের শাখা আছে আমরা মেন্টরও নাইস গাইডলাইন্স গুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি, যেখান থেকে আপনারা খুব ইজিলি ভালো অ্যান্সার করতে পারবেন। এরপরে যে টপিক যেটা আছে বেলিয়ান লাভ, বেলিয়ান লাভ এর বিশেষ করে পেপার টু এর জন্য যে সকল মানুষের ট্রমা, বেলিয়ান লাভের ট্রমা পোর্শনটা বা হচ্ছে আমাদের পেরি অপারেটিভ কেয়ার বা হচ্ছে নিউরো অ্যানাটমি মানে নিউরো সার্জারি আর কি, নিউরো সার্জারি পোর্শন গুলো, এগুলো যাদের একটু পড়া থাকে মানে আগে থেকে পড়া থাকে, তারা একটা মেইন পরীক্ষাতে পেপার টু তে একটা আসলে হিউজ অ্যাডভান্টেজ পায় অ্যান্সার গুলো সলভ করার ক্ষেত্রে। এই জন্য আসলে মূলত আমাদের বেলিয়ান লাভটা ইম্পর্টেন্ট। এমন না যে আপনাকে পড়তেই হবে, আপনি যদি বেলিয়ান লাভ না পড়েন আপনি ফেল করবেন,
না, ব্যাপারটা সেটা না, বাট আপনি যদি মেনের লাভটা পড়েন তাহলে আপনার একটা ভালো দক্ষতা আসবে, আপনার পেপার ট্রের জন্য একটা আলাদা লেভেলের কনফিডেন্স থাকবে। লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে পাস টেস্ট। পাস টেস্ট সেটা সেটা হচ্ছে ইএমআর সিএস এর মধ্যে দিয়ে একটা কোশ্চেন ব্যাংক, এখানেও অনেকগুলো কোশ্চেন থাকে। পাস টেস্টও কেউ আপনি চাইলে সলভ করতে পারেন, বাট পাস টেস্টটা হচ্ছে আপনার জন্য অপশনাল। আপনি পাস টেস্ট সলভ করতে গেলেন, করতে গিয়ে যদি আপনার রিকলে আপনি সময় কম দেন সেটা কখনোই করা যাবে না। আপনাকে টার্গেট রাখতে হবে আপনি রিকল গুলোকে খুব ভালো আইডিয়া করে রাখবেন, এবং রিকল গুলো সলভ করার পরে আপনি যদি হাতে সময় পান আপনি পাস টেস্ট করবেন। আমি পাস টেস্টটা কিছু কিছু টপিক সলভ করেছি, যেমন হচ্ছে প্রবাবিলিটি অপারেটিভটার কিছু কিছু টপিক দেখেছি, এবং এটা আমি দেখেছি যখন আমি হচ্ছে জার্নি করতাম, রিক্সায় করে কোথাও যাচ্ছি বা মেট্রোতে কোথাও যাচ্ছি, আমি তখন হচ্ছে একটু একটা দুটো এমসিকিউ দেখতাম। মানে এই না যে হচ্ছে আমি অনেকখানি সময় পাস টেস্টের পিছনে দিয়েছি, আমি মূলত রিকলের উপর জোর দিয়েছি, এটা হচ্ছে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি। এভাবে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে আপনার এমআরসিএস পরীক্ষাতে পার্ট এর জন্য আপনি কোথাও আটকাবেন না। এতদূর পর্যন্ত আমি যা যা বললাম এর মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকুর মধ্যে যদি কারো কোনো ধরনের কোনো কোশ্চেন না থাকে, তাদেরকের মধ্যে যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি বুঝতে পারছি যে আমাদের মোটামুটি কিভাবে কি করতে হবে সেটা সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছে, কিভাবে আপনি পড়বেন। আর বিশেষ করে এখন যেটা দেখা যায় যে রিসেন্ট এমআরসিএস এর পরীক্ষাতে, পার্টের পরীক্ষাতে যেটা দেখা যায়, ওয়ান্স আপন এ টাইম যেটা ছিল হুবহু রিকল বেসড পরীক্ষা হতো, রিকল থেকেই কোশ্চেন থাকতো। দিন যত যাচ্ছে ওরা কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ করছে, মূলত আমাদের বাংলাদেশি ডক্টর বা এশিয়ান ডক্টরদের এমআরসিএস এর প্রতি প্রচুর আগ্রহ, ওখান থেকে মনে হয় ওদের মনে হচ্ছে একটু কোশ্চেন কঠিন করা উচিত। কারণ আমরা আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো, এবং আমরা দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষই আমরা পাশ করে ফেলি এমআরসিএস পরীক্ষাতে, কারণ আমাদের ক্লিনিক্যাল থটটা বেশি, এবং বিশেষ করে ক্লিনিক্যাল এক্সপোজারটা আমাদের এত এত পেশেন্ট বেশি হয় সেই কারণে। এখন ওরা কি করে, কিছু কিছু কোশ্চেন একটু ডিফারেন্ট করে দেয় বা নতুন নতুন টপিক ইন্ট্রোডিউস করে। আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো পরীক্ষাতে আপনার 10 থেকে 20টা নতুন টপিক দিবে, যে টপিকটা আপনার জন্য নতুন, সবার জন্য নতুন, এবং এটা আপনাকে মাথায় রেখে আগাতে হবে। প্লাস হচ্ছে কোশ্চেন ওরা যেটা কোপিং করলো, ওরা কিন্তু এমআরসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলোর টপিকের বাইরে যায় নাই, সেই একই টপিকের উপরই ওরা ঘুরে ফিরে কোশ্চেন করে। একটু হয়তো হচ্ছে আগে দেখা যেত যে ডায়াগনোসিস বেশি চাইতো, এখন দেখা যাচ্ছে ডায়াগনোসিস বেশির পাশাপাশি এখন তারা একটু বেস্ট ইনভেস্টিগেশন বা ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে, অনেক কিছুতে ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে, এই সকল পয়েন্ট গুলো একটু আগে থেকে ডিফারেন্ট হচ্ছে বা ডিফারেন্ট দিকে যাচ্ছে। তো ওভাবেই আপনারা একটু বেশি জোর দিয়ে পড়বেন, আমার ধারণা বা আমার বিশ্বাস আপনারা কেউ কোথাও আটকাবেন না। আশা করি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন নেই। আপনাদের যদি কোশ্চেন থাকে আমাদেরকে রিচ করবেন। আর হচ্ছে আপনাদের গ্রুপে বা আপনাদের ভর্তির গ্রুপে আমাদের রিকল ব্যাচ, জেনেসিস এর একটা ডেডিকেটেড রিকল সলভের জন্য একটা ব্যাচ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি ফর অল। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হবেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ডিসকাশন করবেন ওপেন একজন আরেকজনের সাথে, যেটা খুবই সাপোর্ট দেয় মেইন পরীক্ষার আগে। টেলিগ্রাম গ্রুপে আমরা মেন্টররা তো আছি, এবং 24 আওয়ার্স আপনারা রিকল গ্রুপে সাপোর্ট পাবেন। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা আজকে এখানেই শেষ করতে পারি, ঠিক আছে? কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। ধন্যবাদ।